আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি নাকি? সালমা সুলতানা, বলো তো গতকালকে ক্লাসে আমরা প্রান্তিক উপযোগ পড়ছিলাম। প্রান্তিক উপযোগের সংজ্ঞা বলো। প্রান্তিক উপযোগ হলো প্রতি এক একক ভিত্তির ফলে মোট উপযোগে যে পরিবর্তন হয়েছে তাকে প্রান্তিক উপযোগ বলে। গুড, ভেরি গুড। প্রতি এক একক ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে। প্রতি এক একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। কে? গুড, ভেরি গুড। আয়শা, তুমি বলো তো পর্যায়গত উপযোগ কি? আয়শা, তুমি বলো পর্যায়গত উপযোগ কি? স্যার আমি এতদিন কোনো ক্লাসই করি না, এক্সাম চলতেছিল, আজকে থেকে রেগুলার। গতকালকে ক্লাস করছো তো? কোনোটাই করিনি এই পর্যন্ত। আল্লাহ, ফাঁকিবাজি কথাবার্তা। আচ্ছা, ঠিক আছে। সাবিকুন নেহা মনি, তুমি বলো পর্যায়গত উপযোগ কি? স্যার আমিও আজকে প্রথম জয়েন করছি। গতকালকে তুমি ক্লাস করোনি? আমি তো দেখলাম গতকালকে সবাই জয়েন করছো। জি স্যার, আমাদের এইখানে কারেন্টের সমস্যা ছিল, তারপর বের হয়ে গেছে, আর ক্লাস করতে পারিনি। যেবা বলো, তুমি বলো। স্যার সে তো কাটে গেলাম না মনে নেই। পর্যায়গত উপযোগ কি বলো? কোন দ্রব্য থেকে বলো। থেকে পর্যায়ক্রমে এক একক। রবিন, তুমি বলো পর্যায়গত উপযোগ কি? উপযোগকে যখন ক্রমবাচক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তখন তাকে পর্যায়গত উপযোগ বলে। হ্যাঁ, একটা দ্রব্য ভোগের থেকে আমরা যে উপযোগ পেলাম আর একটা দ্রব্য ভোগ করলে যে উপযোগ পাই, এই দুটাকে যখন আমরা কম্পেয়ার করব, তুলনা করব ক্রমবাচক সংখ্যা দ্বারা বা পর্যায়গতভাবে যখন তুলনা করব, তখন সেটাকে বলা হচ্ছে পর্যায়গত উপযোগ। রবিন বলো পর্যায়গত উপযোগের ধারণা দেন কে? পর্যায়গত উপযোগের ধারণা হিগস আর হচ্ছে অ্যালেন। হিগস অ্যালেন, গুড। মোহাম্মদ হাসান, তুমি বলো উপযোগকে যখন আমরা পর্যায়গতভাবে পরিমাপ করি সেটা কোন রেখার সাহায্যে পরিমাপ করি? উপযোগকে যে পর্যায়গতভাবে যখন পরিমাপ করতেছি, উপযোগ কম বেশি যখন কম্পেয়ার করতেছি, তখন একটা রেখার সাহায্যে তুলনা করতেছি, সেই রেখাটার নাম কি? নিরপেক্ষ রেখা। সেই রেখাটার নাম নিরপেক্ষ রেখা। হ্যাঁ, আচ্ছা, নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে উপযোগের পরিমাণ কি থাকে? সমান থাকে। সমান থাকে। মোট উপযোগ যদি হ্রাস পায় তখন প্রান্তিক উপযোগ কি হয়? ইফা মোহাম্মদ বলো। ইফা মোহাম্মদ বলো। মোট উপযোগ যখন হ্রাস পায় তখন প্রান্তিক উপযোগের পরিমাণ কি হয়?
সৌরভ? স্যার ঋণাত্মক হয়। ঋণাত্মক হয়, গুড। আচ্ছা, মোট উপযোগের পরিমাণ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। শূন্য হয়। এই তো জাস্ট এইগুলো মনে রাখতে পারলে এমসিকিউ আর আটকাবে না। আর উপযোগকে সংখ্যাবাচক বা সংখ্যার মাধ্যমে পরিমাণ করেন কে, বা সংখ্যাবাচক উপযোগ ধারণার প্রবর্তক কে? মার্শাল। অধ্যাপক মাস্টার, গুড, ওকে। যাক, আচ্ছা, দেখতে পাচ্ছ লেখা দেখা যায়? জি স্যার। হ্যাঁ স্যার। লেখা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ওকে, তাহলে আজকের টপিক হলো চাহিদা। এই চাহিদা সম্পর্কে সব কিছু শিখবো, মানে চাহিদার যা কিছু কোশ্চিন আসে ক খ গ ঘতে যেভাবে কোশ্চিন হবে চাহিদা সম্পর্কে আমরা সব কিছু শিখবো। তাহলে প্রথমত অভাব কি বলতো? অভাব কে বলতে পারবে? বলো, অভাব কি? কোনো দ্রব্যের অপর্যাপ্ততাই হচ্ছে অভাব। আচ্ছা, কোন দ্রব্যের অপর্যাপ্ততা। জাস্ট তোমরা তো অনেক কঠিন কঠিন ভাষায় বলো, নিজের ভাষায় সহজ করে বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, সম্পদের অপ্রাচুর্যতাকে অভাব বলে। এটা আরো কঠিন হয়ে গেছে, এটা আমার জন্য বুঝতে কষ্ট হচ্ছে। বুঝছো? তো সহজ ভাষায় বলতে হবে। দেখো, তোমরা বইয়ের কথাগুলো মুখস্থ করে রাখছো, আর বইয়ে কে লিখছে, যে যে ভাষায় প্রকাশ করতে পেরেছে, সে যে শব্দ মানে ওখানে ব্যবহার করছে, সে তার মতো করে ব্যবহার করছে। তুমি তোমার মতো করে ব্যবহার করে বলবা। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই বলা হচ্ছে অভাব। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাই হলো অভাব। আমার একটা দ্রব্যের এখন প্রয়োজন, বা কোনো দ্রব্যের প্রয়োজনীয়তাই হলো অভাব। বুঝা গেছে? আচ্ছা, তাহলে চাহিদা কি? চাহিদা কি? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কে অভাব বলে। আমি তো চাহিদা জিজ্ঞেস করছি। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ওইটাকেও চাহিদা বলে। কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে, আবার কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই অভাব বলে। ঠিক আছে, তাহলে কিন্তু চাহিদার তিনটা শর্ত আছে। যদি সেই তিনটা শর্ত পূরণ করে তাহলে দেন তাকে আমরা চাহিদা বলবো, না হলে সেটা অভাব অভাবেই থেকে যাবে, সেটা আর চাহিদা হবে না। তাহলে চাহিদা আর অভাব কিন্তু সেম জিনিস। হ্যাঁ, কিন্তু কোনো একটা বিষয়কে চাহিদা হতে হলে তিনটা শর্ত পূরণ করতে হবে। তো সেই তিনটা শর্ত কি? যে প্রথমত কোনো একটা দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, সেই দ্রব্য ক্রয় করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, হ্যাঁ, সেই পরিমাণ অর্থ তোমার থাকতে হবে, সেটাকে বলে ক্রয়ের সামর্থ্য। তার মানে দ্রব্য ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। আচ্ছা, এর সাথে আরো একটা শর্ত হলো যে তোমার ক্রয় করার সামর্থ্য আছে, ঠিক আছে, তোমার পাওয়ার আকাঙ্ক্ষাও আছে, কিন্তু সেই দ্রব্যটা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা ব্যয় করা প্রয়োজন, সেই ব্যয় করার মানসিকতা বা ইচ্ছা তোমার নেই, তাহলে সেটা চাহিদা হবে না। তাহলে চাহিদা হতে হলে, অর্থাৎ দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলবো তখনই যখন তিনটা শর্ত সে পূরণ করবে। প্রথম শর্ত হলো যে দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্রব্য ক্রয় করার সামর্থ্য থাকতে হবে, দেন ওই দ্রব্য ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা দরকার সেই পরিমাণ অর্থ ব্যয় করার মানসিকতা থাকতে হবে। তাহলে কেবলমাত্র তাকে আমরা চাহিদা বলবো। তাহলে চাহিদা শুধুমাত্র দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই এক কথায় চাহিদা বলে। তবে চাহিদা হতে হলে বা অভাবটা চাহিদায় পরিণত হবে কখন? যদি সে তিনটা শর্ত পূরণ করতে পারে। তো এই শর্ত তিনটা কখনো ক, কখনো বা খতে আসে, আর না হলে আসে কি যে চাহিদা বলতে কি বুঝো। তো যখন চাহিদা বলতে কি বুঝো 2 নম্বরের জন্য আসবে, তখন আমাদেরকে চাহিদার সংজ্ঞা বলতে দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে। দেন তারপরে আমাদের লিখতে হবে যে চাহিদা হতে হলে এর শর্ত হলো 3টি। সেই শর্ত 3টা লিখতে হবে: দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, তারপরে হলো ক্রয়ের সামর্থ্য, আর যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে সেই দ্রব্য পাওয়ার জন্য সে পরিমাণ অর্থ ব্যয় করার মানসিকতা থাকতে হবে। এখন ধরো তোমার BMW গাড়ি ক্রয় করার ইচ্ছা আছে, তাহলে তোমার একটা দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা যে একটা গাড়ি কিনবো, এই দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা আছে। তো বাকি সব কিছু আছে যে আমার টাকা থাকলে আমি সেটা ব্যয় করতাম যত টাকাই লাগুক, কিন্তু তোমার ক্রয় করার সামর্থ্য নাই, তাহলে কি চাহিদা হবে? তাহলে আর চাহিদা হবে না। আবার দেখো, একজন কৃপণ ব্যক্তি, ধনী ব্যক্তি, তার টাকা আছে, তার ক্রয় করার সামর্থ্য আছে, কিন্তু সে কৃপণ, তার অর্থ ব্যয় করার ইচ্ছা নেই,
তাহলে তার ওই অভাবটাকে আমরা চাহিদা বলবো না। তাহলে চাহিদা হতে হলে তিনটা শর্তই পূরণ করতে হবে। তার মানে কি, যে কোনো একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকেই বলা হয় চাহিদা, যদি 1 নম্বরের জন্য আসে। আর যদি 2 নম্বরের জন্য আসে তাহলে আমরা, অর্থাৎ খতে আসে, তাহলে আমরা শর্ত সহ উল্লেখ করব। আর যদি শুধুমাত্র 1 নম্বরের জন্য আসে তাহলে কি বলবো, সাধারণত দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে। তবে কোনো একটি দ্রব্য একটি নির্দিষ্ট দামে কোনো একজন ক্রেতা যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তাকেই বলা হয় তার চাহিদা। তো ক্রয় করতে রাজি থাকা মানে কি, অভাব আছে, ক্রয়ের সামর্থ্য আছে, এবং যে পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা ব্যয় করার মানসিকতাও তার আছে। তাহলে এই তিনটার সমন্বয় হয় চাহিদা। তাহলে চাহিদার সংজ্ঞা হলো একটি নির্দিষ্ট দামে কোনো একটি দ্রব্য আমরা যে পরিমাণ ক্রয় করতে চাই বা কোনো একজন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে চায় তাকেই বলে চাহিদা। এবার আমরা বলি চাহিদার কতগুলো ধরন আছে, যে চাহিদার ধরন কি। তাহলে নরমালি চাহিদা কিসের উপরে নির্ভর করে বলতো? চাহিদা বাড়ে বা কমে কিসের ভিত্তিতে? দামের ভিত্তিতে। তাহলে দামের উপর, কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, আর দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে। তো এই চাহিদার অনেকগুলো ধরন আছে। তো আমরা কয়েকটা ধরন দেখি, সেটাকে বলা হয় প্রথমত দাম চাহিদা। তাহলে দাম চাহিদা কি, যে কোনো দ্রব্যের চাহিদা যদি শুধুমাত্র তার দামের উপর নির্ভর করে, অর্থাৎ দাম পরিবর্তন হলে যদি তার চাহিদার পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে দাম চাহিদা। মনে থাকবে। 2 নাম্বার, এটা হলো আয় চাহিদা। আয় চাহিদা কি জিনিস? দাম চাহিদা যেমন আমরা বললাম যে দ্রব্যের দাম যদি পরিবর্তন হয়, অর্থাৎ দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমবে, আর দাম যদি কমে তাহলে চাহিদা বাড়বে। দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হলে সেটাকে বলা হচ্ছে দাম চাহিদা। আয় চাহিদা, মানুষের আয় বাড়লে চাহিদা বাড়ে না কমে? বাড়ে। তাহলে আয় বাড়লে চাহিদা বাড়ে, আর আয় কমলে কি চাহিদা কমে। তাহলে আয়ের পরিবর্তন হলে যদি চাহিদার পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে আয় চাহিদা। মনে থাকবে। ওকে, এবার আমরা 3 নম্বর পড়ি, এটাকে বলে আড়াআড়ি চাহিদা। আড়াআড়ি চাহিদা। তো আড়াআড়ি চাহিদা কি? আমরা দেখি প্রতিনিয়তই যে দ্রব্য সাধারণত 2 ধরনের দেখা যায়, একটা হলো পরিবর্তক দ্রব্য আর একটা হলো পরিপূরক দ্রব্য। পরিবর্তক দ্রব্য কি বলতো, বা বিকল্প দ্রব্য। হ্যাঁ, কোনো একটা দ্রব্যের অভাব যখন আমরা অন্য কোনো দ্রব্য দ্বারা পূরণ করতে পারি তখন সেই দ্রব্য দুটাকে বলা হচ্ছে পরিবর্তক দ্রব্য। আবার কোনো একটা দ্রব্য যখন আমরা ভোগ করতে চাই তখন অপর কোনো একটা দ্রব্যের যদি প্রয়োজন পড়ে তাহলে সেই দ্রব্য দুটাকে বলা হয় পরস্পরের পরিপূরক দ্রব্য। যেমন চা আর কফি, চায়ের বিকল্প হিসেবে কফি খেতে পারি, তাহলে এটা হলো পরিবর্তক দ্রব্য। চা যখন খাবো তখন কিন্তু চিনির মাস্ট প্রয়োজন, তাহলে চিনি ছাড়া সাধারণত আমরা চা খাই না, যাদের ডায়াবেটিস আছে তারা খায়। তো চা খেতে হলে চিনির প্রয়োজন, তাহলে চা এবং চিনি পরস্পরের পরিপূরক দ্রব্য। গাড়ি যদি চালাতে চাই তাহলে জ্বালানির প্রয়োজন আছে, জ্বালানি ছাড়া গাড়ি চালানো সম্ভব না, তাহলে গাড়ি এবং জ্বালানি পরিপূরক দ্রব্য। তাহলে এই যে আড়াআড়ি চাহিদা কি, যদি চিনির দাম অনেক বেশি বাড়ে তাহলে চায়ের চাহিদা কি হবে বলতো? যদি চিনির দাম অনেক বেশি বেড়ে যায় তাহলে চায়ের চাহিদা কি হবে, বাড়বে না কমবে? চায়ের চাহিদা কমবে। তো দাম বাড়লো কার? দাম বাড়লো চিনির, কিন্তু চিনির চাহিদা কমার কথা, কিন্তু চায়ের চাহিদা কমে গেল। এটা কার কারণে, মানে কিসের কারণে? ওই যে দ্রব্য দুটা পরস্পরের সাথে সম্পর্কিত, অর্থাৎ দ্রব্য দুটা যে পরস্পরের পরিপূরক দ্রব্য, সেজন্যই। তো চিনির দাম বাড়লো, এর জন্য চায়ের চাহিদা কমে গেল। তাহলে একটা দ্রব্যের দামের সাথে অন্য একটা দ্রব্যের চাহিদার সম্পর্ক। একটা দ্রব্যের দাম চেঞ্জ হলে যদি অপর কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়
সেটাকে বলা হচ্ছে আড়াআড়ি চাহিদা। তাহলে যদি চায়ের দাম অনেক বেশি বেড়ে যায়, আগে 10 টাকা কাপ ছিল, এখন চায়ের কাপ 25 টাকা, তাহলে মানুষ চা না খেয়ে কি খাবে? কফি খাবে। তার মানে চায়ের দাম বাড়লো কিন্তু কফির চাহিদা বেড়ে গেল। দাম বাড়লো চায়ের কিন্তু চাহিদা বাড়লো কার? কফির। চা না খেয়ে মানুষ তখন কফি খাচ্ছে। তার মানে একটার দামের সাথে অন্য একটা দ্রব্যের চাহিদার সম্পর্ক। একটার দাম পরিবর্তন হচ্ছে, অন্য একটা দ্রব্যের চাহিদা পরিবর্তন হয়ে যাচ্ছে। এরকম যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে আড়াআড়ি সম্পর্ক বা আড়াআড়ি চাহিদা। তাহলে কি বলবো আড়াআড়ি চাহিদা? পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের কোনো একটির দামের পরিবর্তনের ফলে যদি অপর দ্রব্যের চাহিদার পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে আড়াআড়ি চাহিদা। বোঝা গেছে? বলতো আড়াআড়ি চাহিদা কি? একজন একজন বলো। বলো আড়াআড়ি চাহিদা কি? পরিপূরক ও পরিবর্তন দ্রব্যের কোন একটি দামের পরিবর্তন ঘটলে অপর দ্রব্যের চাহিদার যে পরিবর্তন ঘটে সেটাকে বলা হচ্ছে চাহিদার পরিবর্তনকে আড়াআড়ি চাহিদা বলে। ভেরি গুড। আচ্ছা, এবার আসে প্রত্যক্ষ চাহিদা। প্রত্যক্ষ চাহিদা, তাহলে প্রত্যক্ষ চাহিদা কি? যে প্রত্যক্ষ চাহিদা হলো ভোগ্য দ্রব্যের চাহিদা। এক কথায় ভোগ্য দ্রব্যের চাহিদাকে বলা হয় প্রত্যক্ষ চাহিদা। সরাসরি যে দ্রব্যটা আমরা সরাসরি ব্যবহার করব বা ভোগ করব এরকম দ্রব্যের চাহিদাটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ চাহিদা। পরোক্ষ চাহিদা কি? পরোক্ষ চাহিদা কি বলতো? পরোক্ষ হলো উপকরণের চাহিদা। অর্থাৎ আমি একটা দ্রব্য উৎপাদন করব, তাহলে আমার উৎপাদন করার প্রয়োজন একটা দ্রব্য, আমার কিন্তু দ্রব্যের চাহিদা নেই। ওই দ্রব্যটা উৎপাদন করার জন্য আমার কিছু উপকরণের প্রয়োজন। তো আমি দ্রব্য উৎপাদনের জন্য যখন উপকরণের চাহিদা ফিল করব তখন সেটাকে বলা হচ্ছে পরোক্ষ চাহিদা। অর্থাৎ সরাসরি কোনো দ্রব্যের চাহিদা আমি ফিল করছি না, একটা দ্রব্য উৎপাদনের জন্য অপর একটা দ্রব্যের চাহিদাকে আমরা অনুভব করছি, সেটাকে বলা হচ্ছে পরোক্ষ চাহিদা। তাহলে ভোগ্য দ্রব্যের চাহিদাগুলোকে বলা হয় প্রত্যক্ষ চাহিদা, আর উৎপাদনের উপকরণের চাহিদাকে বলা হচ্ছে পরোক্ষ চাহিদা। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, এরপরে বলবে বিকল্প চাহিদা। তো বিকল্প চাহিদা কি? বিকল্প চাহিদা হলো আমার যে জিনিসটার প্রয়োজন আমি সেই জিনিসটা পাচ্ছি না, সেইটার পরিবর্তে যখন আমি একটা অন্য দ্রব্যের চাহিদা করব সেটাকে বলা হচ্ছে বিকল্প চাহিদা। মানে পরিবর্তক দ্রব্যের চাহিদাটাকে বলা হয় সাধারণত বিকল্প চাহিদা। আমার এখন চা খেতে ইচ্ছা করছে ভীষণ, তো চা পাচ্ছি না, তাহলে আমি কি করব? যদি কফি পাই তাহলে কফি ভোগ করব। তাহলে এই যে চা না পেয়ে চায়ের বিকল্প হিসেবে আমি কফির চাহিদা অনুভব করলাম, এটাকে বলা হচ্ছে বিকল্প চাহিদা। এগুলো হলো মূলত চাহিদা ধরন। তো এবার মোস্ট ইম্পর্টেন্ট দুটো ধরন, একটাকে বলে স্থিতিস্থাপক চাহিদা, পরবর্তীতে ডিটেলস পড়ব, এখন শুধুমাত্র জেনে নিই স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা কি? আমরা জানি দাম বাড়লে চাহিদা কি হয়? কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। আচ্ছা, এখন ধরো কোনো একটা দ্রব্যের দাম দ্বিগুণ হলো, তাহলে চাহিদা কত গুণ কমবে সেটা কি জানি? একটা দ্রব্যের দাম 10 টাকা থেকে 20 টাকা হলো, অর্থাৎ দ্বিগুণ হলো, তাহলে তার চাহিদা কত গুণ কমবে এটা কি বলতে পারি? কখনো দ্বিগুণ মানে কমে যেতে পারে, কখনো দ্বিগুণের চেয়ে বেশি কমতে পারে, কখনো দ্বিগুণের চেয়ে কমও কমতে পারে। তো যদি দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তনটা বেশি হয়, দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তনটা যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দাম দ্বিগুণ হলো
কিন্তু চাহিদা দ্বিগুণের চেয়ে বেশি পরিমাণে কমে গেল, তাহলে সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। অথবা দাম কমে অর্ধেক হলো, চাহিদা বেড়ে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হয়ে গেল, তাহলে সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। তাহলে স্থিতিস্থাপক চাহিদা কি বলবো? এক কথায় কোন দ্রব্যের দামের পরিবর্তন অপেক্ষা তার চাহিদার পরিবর্তন যদি বেশি হয়, অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। মনে থাকবে? এরপরে হলো অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে অস্থিতিস্থাপক চাহিদা কি? দামের ব্যাপক পরিবর্তন হলো কিন্তু চাহিদার তেমন কোনো পরিবর্তন হলো না। দাম দ্বিগুণ হয়ে গেল, 3 গুণ হয়ে গেল, কিন্তু চাহিদা তেমন কমলো না, সামান্য পরিমাণে কমলো, সেই দ্রব্যের চাহিদাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এরকম একটা দ্রব্যের নাম বলো তো, যে যেটার দাম দ্বিগুণ 3 গুণ হয়ে গেল কিন্তু চাহিদা কমলো না, খুবই অল্প পরিমাণে কমলো। একটা দ্রব্যের নাম বলো তো, এরকম কোনো দ্রব্য আছে? হ্যাঁ, লবণ, জাতীয় লবণ, গুড গুড, লবণ, নিত্য প্রয়োজনীয় যেগুলো, নিত্য প্রয়োজনীয়, খুবই নিত্য প্রয়োজনীয়, যেমন চাল, তেল, লবণ, এগুলো সাধারণত আমরা দাম যতই বেশি হোক না কেন, জ্বালানি যতই বেশি হোক না কেন দাম, আমরা চাহিদা খুব অল্প পরিমাণে কমাতে পারি, এর চেয়ে বেশি কমাতে পারি না। তাহলে দামের ব্যাপক পরিবর্তন হলো কিন্তু চাহিদার পরিবর্তন তার তুলনায় কি অল্প, তাহলে সেই দ্রব্যের চাহিদাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। বোঝা গেছে? মনে থাকবে? কতে আসতে পারে? তাহলে দাম পরিবর্তন হলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে দাম চাহিদা বলে, আয়ের পরিবর্তন হলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে সে আয় চাহিদা বলে, পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে আড়াআড়ি চাহিদা বলে, ভোগ্য দ্রব্যের চাহিদাকে প্রত্যক্ষ চাহিদা বলে, উৎপাদন ক্ষেত্রে উপকরণের চাহিদাকে পরোক্ষ চাহিদা বলে। আর বিকল্প কি? যে কোনো একটা দ্রব্যের পরিবর্তে যখন আমরা তার পরিবর্তক কোনো দ্রব্যের চাহিদা অনুভব করি সেটাকে বিকল্প চাহিদা বলে। দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা যদি বেশি হয়, দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যখন বেশি হবে তখন সেটাকে বলা হবে স্থিতিস্থাপক চাহিদা। আর দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা যদি কম হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। মনে থাকবে? মনে থাকবে না? ওকে, এইবার আমরা পড়ি হলো চাহিদা বিধি। তো চাহিদা বিধি কি? দাম এবং চাহিদার সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। চাহিদা বিধি বলে। আচ্ছা, যাক, সাধারণত দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দামের সাথে চাহিদার সম্পর্কটা কি রকম? বিপরীতমুখী সম্পর্ক। তাহলে দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককেই বলা হয় চাহিদা বিধি। তবে একটা শর্ত হলো যে এক্ষেত্রে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থাকতে হবে। অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত যদি না থাকে তাহলে দামের সাথে চাহিদার সম্পর্ক কখনোই বিপরীত হবে না। যেমন একটু বোঝার চেষ্টা করি যে আমার আয় এখন মাসে 10,000 টাকা, একটা দ্রব্যের দাম হলো 100 টাকা, আমি ওটা 2টা কিনি। একটা দ্রব্যের দাম কত টাকা? 100 টাকা, আমি এটা 2টা কিনি। আমার মান্থলি ইনকাম হলো 10,000 টাকা। এখন দ্রব্যটার দাম বেড়ে 200 টাকা হলো, আমি এখন কয়টা কিনবো বলো তো? কয়টা কিনবো? একটা। আচ্ছা, একটা। কিন্তু ঠিক ওই সময়ে আমার ইনকাম বেড়ে মাসে 30,000 টাকা হয়ে গেছে। 10,000 টাকা স্যালারি পাইতাম, এখন আমার স্যালারি 30,000 টাকা হয়ে গেছে। তাহলে আমার আয় বেড়ে 30,000 টাকা হলো, দ্রব্যটার দাম বেড়ে হয়ে গেল 200 টাকা। এখন আমি কি কম কিনবো না বেশি কিনবো? কম কিনবো না বেশি কিনবো? বেশি কিনবো, কারণ আমাকে আয় বৃদ্ধি হয়েছে। আয় বেড়ে গেছে, এখন 200 টাকা দাম হলো, আমি হয়তো 4টা কিনতে পারি যদি পছন্দের জিনিস হয়। তাহলে কি দেখলাম যে দামের সাথে চাহিদার সম্পর্কটা কি এখানে বিপরীত হলো? সাধারণত দাম বাড়ার ফলে চাহিদা তো কমার কথা ছিল কিন্তু চাহিদা বেড়ে গেল। কেন?
আমার আয় বেড়ে গেছে এই জন্য। তাহলে আয় কি থাকতে হবে? আমার অবশ্যই স্থির থাকতে হবে। আয় যদি স্থির না থাকে তাহলে দামের সাথে চাহিদার সম্পর্কটা বিপরীত না হয়ে উল্টা হইতে পারে, সমমুখী হতে পারে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই বিধি লিখতে হলে আমাদেরকে বলতে হবে যে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে তার চাহিদা কমবে, আর যদি দাম কমে তাহলে তার চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ককে বলা হচ্ছে চাহিদা বিধি। বোঝা গেছে? তাহলে চাহিদা বিধিতে কি থাকতে হবে? অন্যান্য অবস্থাগুলো অপরিবর্তিত থাকতে হবে। তাহলে অন্যান্য অবস্থাগুলো কি কি? ভোক্তার আয়, ভোক্তার রুচি বা অভ্যাস, পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দাম একটা নির্দিষ্ট সময়ে বিবেচ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন যদি শীতকালীন সময়ে গ্রীষ্মকালীন জিনিসের চাহিদা করো বা গ্রীষ্মকাল সময়ে শীতকালীন দ্রব্যের চাহিদা ফিল করো, দেন সেটা আসলে পাওয়া যাবে না। তুমি দাম এখন যতই বেশি দিতে চাও বা যাই দিতে চাও আসলে পাওয়া যায় না, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে এগুলো হলো অন্যান্য অবস্থা। তাহলে আমরা চাহিদা বিধিতে কি বলবো? যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে তার চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ককেই চাহিদা বিধি বলে। মনে থাকবে? তাহলে আমাদের যখন চাহিদা বিধি আসবে তাহলে শুরুতেই আমরা চাহিদা বিধিটা লিখবো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমবে আর দাম কমলে তার চাহিদা বাড়বে। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। এরপরে আমরা এই চাহিদা বিধিটাকে কিসের সাহায্যে প্রকাশ করতে পারি? তালিকার সাহায্যে প্রকাশ করতে পারি, যে পি আর কিউ। পি হলো দাম আর কিউ হলো চাহিদার পরিমাণ। তাহলে কোনো একটা দ্রব্যের দাম 10 টাকা, তখন তার চাহিদা হলো 100 একক। দাম বেড়ে যদি 20 টাকা হয় তার চাহিদা কমে হলো মনে করো 50 একক। দাম বেড়ে 30 টাকা হলো, চাহিদা কমে 30 একক হলো। তাহলে এই যে আমরা তালিকার মাধ্যমে দেখাতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, যে একটা দ্রব্যের দাম যখন 10 টাকা তখন তার চাহিদার পরিমাণ 100, দাম বেড়ে 20 টাকা হওয়ার কারণে চাহিদার পরিমাণ কমে 50, দাম বেড়ে আরো 30 টাকা হওয়ার কারণে চাহিদার পরিমাণ কমে 30 একক হলো। তাহলে কি দেখতে পাচ্ছি? দাম যত বাড়ছে চাহিদা তত কমছে। দামের সাথে চাহিদা কি সম্পর্ক প্রকাশ পাচ্ছে? বিপরীত সম্পর্ক, আর এটাকে বলা হচ্ছে চাহিদা বিধি। তাহলে এই তালিকা ব্যাখ্যা করলাম। এরপরে তুমি একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে দেবা, যে নিম্নে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হবে। তাহলে চিত্র কিভাবে আঁকবো? খুবই সহজ। এবার বলো আমরা কি রেখা আঁকবো? চাহিদা রেখা আঁকবো। আচ্ছা, তো যেহেতু আমরা চাহিদা রেখা আঁকবো, গতদিন বলছিলাম যে যেই রেখা আঁকবো তার মানগুলো সাধারণত লম্ব অক্ষে হবে। তাহলে এখন আমরা চাহিদা রেখা আঁকবো, হলো যে চাহিদার মানগুলো কোন দিকে দিব? লম্ব অক্ষে, তাই না? লম্ব অক্ষে দাম স্যার। লম্ব অক্ষে দাম, গুড। তাহলে গতদিন বলছিলাম যে যে কোনো রেখায় আঁকি না কেন, যেই রেখা আঁকবো সেই রেখার মানগুলো লম্ব অক্ষে নিব। শুধুমাত্র দুটা রেখা ব্যতিক্রম, একটা হলো চাহিদা রেখা আর দ্বিতীয়ত হলো যোগান রেখা। চাহিদা রেখা এবং যোগান রেখার ক্ষেত্রে লম্ব অক্ষে সবসময় দাম দেখাতে হবে। মনে থাকবে? হ্যাঁ, তাহলে মনে রাখা আরেকটা বলি, মানে সত্যি কথাই যে অধ্যাপক মার্শাল যখন এই চাহিদা রেখা এবং যোগান রেখা আঁকেন, উনি ভুল করেই দামগুলো উপরের দিকে নিয়েছিলেন। দাম উপরের দিকে নিয়ে ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ দেখিয়ে তিনি এই রেখা আঁকছেন। আমরা সারা জীবন এভাবেই করব, এটাকে আর চেঞ্জ করা হয়নি। মনে থাকবে? নরমালি আমরা যখন যে কোনো রেখা আঁকি, স্বাধীন চলকটা ভূমি অক্ষের দিকে হয়। স্বাধীন চলক বুঝো? যার মান ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় পরিবর্তন হয় তাকে স্বাধীন চলক বলে। তার মানে ধরো দাম এবং চাহিদা এই দুটার মধ্যে স্বাধীন চলক কে বলতো? স্বাধীন হলো দাম। তাহলে ভূমি অক্ষে সাধারণত স্বাধীন চলককে দেখানো হয় আর লম্ব অক্ষে অধীন চলককে দেখানো হয়। অধীন বলতে কি? যেমন দাম পরিবর্তন হলেই কেবল এটা পরিবর্তন হচ্ছে, তার মানে চাহিদাটা আর দামটা হলো স্বাধীন। বুঝা গেছে?
তো আমরা সাধারণত এই ভূমি অক্ষের দিকে স্বাধীন চলককে দেখাই সকল রেখাচিত্রে, এবং যারা সায়েন্সে পড়ে তারা সবসময় যত ধরনের রেখাচিত্র আছে স্বাধীন চলককে সবসময় ভূমি অক্ষে দেখায়, আর লম্ব অক্ষে দেখায় অধীন চলক। তো গতকালকে আমরা উপযোগ আঁকছিলাম, তো উপযোগের ক্ষেত্রে স্বাধীন চলক হলো কিন্তু ভোগের পরিমাণ, ভোগের পরিমাণ যত বাড়বে বা কমবে দেন উপযোগের পরিমাণটা তার উপর ডিপেন্ড করে বাড়বে অথবা কমবে। তাহলে ভোগের পরিমাণটা ছিল স্বাধীন চলক, ভোগটা দেখাইছিলেন ভূমি অক্ষে, আর উপযোগের পরিমাণগুলা মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এগুলো হলো অধীন। এগুলো কার উপর নির্ভর করছে? ভোগের পরিমাণের উপর। এই জন্য এগুলোকে আমরা লম্ব অক্ষে দেখাইছি। কিন্তু এই চাহিদা এবং যোগান রেখার ক্ষেত্রে মার্শাল কি করছিলেন? এই লম্ব অক্ষের দিকে স্বাধীন চলকটাকে দেখাইছেন। এই জন্য আমরা ওইটা এভাবেই আঁকি। লম্ব অক্ষে হবে দামের পরিমাণ আর ভূমি অক্ষে হবে চাহিদার পরিমাণ। তাহলে এদিকে চাহিদা পরিমাণ নেব, তো চাহিদা পরিমাণ সর্বোচ্চ কত? 100। তাহলে আমরা কি নিতে পারি? এই যে 20, 40, 60, 80, 100। আর লম্ব অক্ষের দাম 10, 20 আর 30। এগুলো তোমরা পাবো যদিও। দাম যখন 10 তখন চাহিদার পরিমাণ হলো 100। এই যে দুই দিকে বিন্দু এঁকে দিলাম, রেখা এঁকে দিলাম। দাম যখন 20 তখন চাহিদার পরিমাণ কমে কত হয়েছে? 50। এটা হলো 40, এটা হলো 60, তাহলে 50 হবে এখানে মাঝামাঝিতে, এটা বি। দাম যখন 30 তখন হলো চাহিদার পরিমাণ 30, 20 আর 40 এর মাঝামাঝিতে হবে 30। এই নাম দিলাম সি। এই বিন্দু তিনটি যোগ করে আমরা যে রেখা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে চাহিদা রেখা। তাহলে রেখাটা কি? বাম থেকে ডানে নিম্নগামী। আর বাম থেকে ডানে নিম্নগামী কোন রেখা দুটি চলকের বিপরীত সম্পর্ককে প্রকাশ করে। তার মানে এখানে দাম এবং চাহিদার মধ্যে কোন সম্পর্ক প্রকাশ পাচ্ছে? বিপরীত সম্পর্ক প্রকাশ পাচ্ছে। আর এটাকে বলা হচ্ছে চাহিদা বিধি। বোঝা গেছে? পারা যাবে না? তো তোমার আসবে কি পরীক্ষায়? এরকম একটা তালিকা দেওয়া থাকতে পারে, তোমাকে বলতে পারে যে এখান থেকে চাহিদা রেখা আঁকো খুবই সহজভাবে, অথবা এই উদ্দীপকে কোন বিধি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এটা তোমার উদ্দীপক হিসেবে থাকতে পারে এই তালিকাটা। তাহলে তালিকা আমরা কি দেখতে পাচ্ছি? দাম যত বাড়ছে চাহিদা তত কমছে। তাহলে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক প্রকাশ পেয়েছে। তাহলে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি। তার মানে উদ্দীপকে চাহিদা বিধিকে প্রকাশ করা হয়েছে। নিম্নে চিত্রের মাধ্যমে বর্ণনা করা হলো। চিত্র আঁকবো, চিত্রটা বর্ণনা দেব। সর্বশেষ লাইন হবে যে রেখাটি যেহেতু চাহিদা রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী, তাই এই রেখাটি দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ককে প্রকাশ করে। সুতরাং এখানে চাহিদা বিধিটাকে প্রকাশ করা হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এখন বলো তো চাহিদা বিধি কখন কার্যকর হবে না? চাহিদা বিধি অন্যান্য অবস্থা যদি হয়, হ্যাঁ, এগুলো যদি ঠিক না থাকে, আর এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হয় চাহিদা বিধির ব্যতিক্রম। তো তোমরা সবাই রেসপন্স করছো না, শুধুমাত্র দুই একজন রেসপন্স করছো, বাকিরা কি বুঝতে পারতেছো না? সবাই রেসপন্স করবা। আচ্ছা, তাহলে চাহিদা বিধির ব্যতিক্রম পরীক্ষায় আসে যে চাহিদা বিধির ব্যতিক্রম গুলো ব্যাখ্যা করো। তো চাহিদা বিধির ব্যতিক্রম কি কি? যে শর্ত, হ্যাঁ গুড, যে শর্তগুলোর উপরে চাহিদা বিধিটা কার্যকর হয় সেগুলো যদি ভঙ্গ হয় তাহলে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। সেটা কি? যে ভোক্তার আয় যদি স্থির না থাকে তাহলে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। কিভাবে? যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে তার চাহিদা কমে, কিন্তু সেই সাথে ব্যক্তির যদি আয়ও বৃদ্ধি পায় তাহলে তার চাহিদা হ্রাস পায় না। তাহলে আয় বেড়ে গেলে চাহিদা তখন বেড়ে যায়। তাহলে যদি ভোক্তার আয় যদি অপরিবর্তিত না থাকে বা স্থির না থাকে তাহলে চাহিদা বিধি কখনো কার্যকর হয় না। আচ্ছা, দ্বিতীয়ত কি? ভোক্তার রুচি বা অভ্যাস অপরিবর্তিত থাকতে হবে, তাহলে চাহিদা বিধি কার্যকর হবে। তো যদি রুচি বা অভ্যাস পরিবর্তন হয়ে যায় তাহলে চাহিদা বিধি কার্যকর হয় না। এখন যে কফি খায়, কফি খাওয়ার যার অভ্যাস, তাহলে কফির দাম বাড়লে তার কফির চাহিদা কমবে, আর কফির দাম কমলে তার কফির চাহিদা কিছুটা বাড়বে। তো এখন যে চা খায় না, তাহলে চা খাওয়া যার অভ্যাসেই নাই, তো চায়ের দাম যতই কমুক না কেন ওর কাছে কি চায়ের চাহিদা বাড়বে? বাড়বে না, কারণ সে তো চা খায় না। তাহলে
এটা হলো রুচি বা অভ্যাসের উপরও নির্ভর করে। তাহলে কোনো দ্রব্যের চাহিদা কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে, আর দাম কমলে তার চাহিদা বাড়বে। তবে এক্ষেত্রে ভোক্তার রুচিকে অপরিবর্তিত থাকতে হবে। যদি ভোক্তার রুচি অপরিবর্তিত না থাকে তাহলে চাহিদা বিধি কার্যকর হয় না। আচ্ছা, আরেকটা কারণ বলো চাহিদা বিধি ব্যতিক্রমের, বলো তো আর কি কারণে চাহিদা বিধি কার্যকর না হতে পারে? গৃহের দ্রব্য, গিফেন দ্রব্য, হ্যাঁ এটা তো আমরা সরাসরি জানি। গিফেন দ্রব্যের সংজ্ঞাই হলো যেখানে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটবে, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু যে দ্রব্যগুলোর ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়বে সেই দ্রব্যগুলোকে গিফেন দ্রব্য বলা হয়। ওটা সরাসরি গিফেন দ্রব্যের সংজ্ঞায় বলা থাকে। আরেকটা হলো পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দামও অপরিবর্তিত থাকতে হবে। পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দামও অপরিবর্তিত থাকতে হবে। ধরো বাজারে চাল এবং আটা, চালের কেজি 70 টাকা, আটার কেজি 50 টাকা। এখন চালের দাম যদি বেড়ে 80 টাকা হয় তাহলে অবশ্যই চালের চাহিদা কি হবে বলো? চালের দাম 70 টাকা থেকে বেড়ে 80 টাকা হলো, চালের চাহিদা কি একটু হলেও কি হবে? কমবে। আচ্ছা, কিন্তু দেখো সেই সাথে আটার দামটা কি থাকতে হবে? অপরিবর্তিত থাকতে হবে। কিন্তু আটার দাম যদি সেই সাথে কমে 30 টাকা হয় তাহলে কি হবে? সবাই আটা খাওয়া শুরু করে দিবে। চালের দাম একটু বাড়ছে, চালের চাহিদাটা তখন ব্যাপক পরিমাণে পরিবর্তন হয়ে যাবে। তখন এই যে তোমার চালের পরিবর্তে আটা ভোগ করবে, অনেক দাম কম তাই এটা বেশি পরিমাণে খাবে। আবার এরপরে আমরা এইভাবে বুঝতে পারি, দেখো চালের দাম 70 টাকা আছে কিন্তু চালের দাম কমে 60 টাকা হলো, তাহলে চালের চাহিদা কি বাড়ার কথা? 70 টাকা থেকে 60 টাকা হলো, চালের চাহিদা কি বাড়বে। কিন্তু আটার দাম কমে যদি 25 টাকা হয় চালের চাহিদা কি আর বাড়বে? চালের চাহিদা বাড়বে না, চাল মানুষ আরো কম কিনবে। দাম কমলো কিন্তু কম কিনবে, কিনে কি বেশি কিনবে? আটা বেশি কিনবে। তাহলে দেখো এই যে চালের পরিবর্তক দ্রব্য হলো আটা, তাহলে যদি এই আটার দামটা স্থির না থাকে তাহলে চালের ক্ষেত্রে কি চাহিদা বিধি কার্যকর হবে? হবে না। তাহলে কি এই যেটা পরিবর্তক দ্রব্য, তো পরিবর্তক দ্রব্য এরকম যেগুলো আছে এই পরিবর্তক দ্রব্যের দামও স্থির থাকতে হবে, তাহলে দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হবে। ঠিক তেমনি পরিপূরক দ্রব্য, চা আর চিনি পরিপূরক দ্রব্য, এক্ষেত্রেও একটার দামের পরিবর্তন হলে অপরটার দাম কি থাকতে হবে? স্থির থাকতে হবে। যদি চিনির দাম স্থির না থাকে তাহলে চায়ের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হবে না। আবার যদি চায়ের দাম স্থির না থাকে চিনির ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হবে না। তাহলে চাহিদা বিধি কার্যকর হতে হলে কি হতে হবে? পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দাম স্থির থাকতে হবে। তাহলে মূলত তিনটা কারণ অবশ্যই লিখতে হবে যে চাহিদা বিধির ব্যতিক্রম হিসেবে। একটা হলো ভোক্তার আয়, দ্বিতীয়ত হলো ভোক্তার রুচি বা অভ্যাস, আর তৃতীয়ত হলো পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দাম। তো ব্যতিক্রম সাধারণত 3-এ থাকে, যদি থাকে তাহলে এই 3টা ব্যতিক্রম আমরা অবশ্যই ব্যাখ্যা করব, নিজের মতো করে ব্যাখ্যা করব, যা বুঝলাম সেভাবে নিজের ভাষায় লিখব, কোনো অসুবিধা নেই। পারা যাবে না? তাহলে চাহিদা বিধির ব্যতিক্রম 3টা কি কি লিখবো? আয়ের পরিবর্তন, ভোক্তার রুচির পরিবর্তন, আর হচ্ছে বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন। আচ্ছা, এভাবে নয়, আমরা লিখবো যে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে 1 নাম্বার ভোক্তার আয় এর পরিবর্তন হয়। তাহলে চাহিদা বিধি তখনই কার্যকর হবে যখন ভোক্তার আয় স্থির থাকবে। ভোক্তার আয় যদি স্থির না থাকে তাহলে চাহিদা বিধি কার্যকর হয় না। আচ্ছা, দেন ভোক্তার রুচি এবং অভ্যাস 2 নাম্বার, ভোক্তার রুচি অভ্যাস অপরিবর্তিত থাকতে হবে। যদি রুচি অভ্যাস অপরিবর্তিত না থাকে তাহলে চাহিদা বিধি কার্যকর হয় না। দেন এরপরে 2-4 লাইন কিভাবে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারবা। এরপরে 3 নাম্বার হলো যে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দাম অপরিবর্তিত থাকতে হবে। যদি পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম অপরিবর্তিত না থাকে তাহলে সেক্ষেত্রে চাহিদা বিধি অকার্যকর হয়, অর্থাৎ কার্যকর হয় না। চাহিদা বিধি কার্যকর হতে হলে তার সাথে সম্পর্কিত অন্যান্য দ্রব্য বা পরিবর্তক ও পরিপূরক দ্রব্যগুলোর দাম স্থির থাকতে হবে, তাহলে কেবল চাহিদা বিধি কার্যকর হবে।
বোঝা গেছে? এবার আমরা চাহিদা অপেক্ষক সম্পর্কে পড়ি। চাহিদা বললাম, চাহিদা বিধি পড়লাম, চাহিদা বিধির ব্যতিক্রম পড়লাম। এবার একটু চাহিদা অপেক্ষক সম্পর্কে জেনে নিই। চাহিদা অপেক্ষক কি? আচ্ছা, তোমরা বলো তো অপেক্ষক কি সেটা আগে বলো। অপেক্ষক কি বলো? জানো না? কে জানো বলো? সৌরভ বলো, তুমি বলো, জানো অপেক্ষক কি? রবিন, তুমি বলো। স্যার, দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক। গুড, এই তো জানো তো, আবার বলছো জানি না। আমি জানি, সবকিছু জানি না, বলতে চাই না। দেখছো? তাহলে যখন দুটো চলকের মধ্যকার সম্পর্ক আমরা প্রকাশ করব গাণিতিকভাবে, তখন সেটাকে বলা হচ্ছে অপেক্ষক। তাহলে তার আগে জেনে নিই চলক কি জিনিস। এই জিনিসগুলো একটু জেনে নিতে হবে, এগুলো কিন্তু কতে আসে। চলক কি? যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তার মানে দাম একটা চলক। চাহিদাও যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তার মানে চাহিদাও হলো চলক। তো এরকম যে জিনিসগুলোই পরিবর্তন হয় তাকে আমরা চলক হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে চলক যদি আসে সংজ্ঞায় এক কথায় কি লিখবো? যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। এই চলক হলো দুই ধরনের। চলক কয় ধরনের? দুই ধরনের। একটা হলো স্বাধীন চলক আর একটা হলো অধীন চলক। এগুলো তোমাদের ক এবং খতে আসে সবচেয়ে বেশি। স্বাধীন চলক আর অধীন চলক। স্বাধীন চলক কি? যার মান যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে। যার মান যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে তাকে বলা হয় স্বাধীন চলক। অথবা যে চলক যে কোনো মান গ্রহণ করতে পারে, যে চলক যে কোনো মান গ্রহণ করতে পারে ইচ্ছা অনুযায়ী, তাকে স্বাধীন চলক বলে। মনে থাকবে? স্বাধীন চলক কি? কি বলো? যে কোনো সময় পরিবর্তন। হ্যাঁ, যার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে বা যে কোনো মান গ্রহণ করতে পারে। যে চলক যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে বলে স্বাধীন চলক। তাহলে অধীন চলক কি? যে চলকের মান এই স্বাধীন চলকের উপরে নির্ভর করবে, অথবা যে চলক অন্য কোনো চলকের উপরে নির্ভরশীল তাকে বলা হয় অধীন চলক। যে চলক অন্য কোনো চলকের উপরে নির্ভরশীল তাকে বলে অধীন চলক। মনে থাকবে? দাম, দামকে কি দিয়ে প্রকাশ করি? পি। তাহলে পি কি? একটা চলক। আচ্ছা, চাহিদা, চাহিদাকে কি দিয়ে প্রকাশ করি? কিউ। তাহলে কিউ একটা চলক। কিন্তু এই দাম একটা চলক, চাহিদা কিউ একটা চলক। কিন্তু এই দুটো চলক দুই ধরনের চলক, একটা স্বাধীন চলক আর একটা অধীন চলক। দাম এবং চাহিদার মধ্যে একজন স্বাধীন চলক আর একজন অধীন চলক। বলো তো কে স্বাধীন চলক? দাম স্বাধীন চলক, চাহিদা অধীন চলক। কিভাবে বুঝলা দাম স্বাধীন চলক? দাম তো পরিবর্তন হয়, কিন্তু চাহিদা তো দামের উপর ভিত্তি করে পরিবর্তন হয়। গুড, এই তো বুঝে গেছো। দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যে কোনো কারণে পরিবর্তন হতে পারে। 1 টাকার জিনিস 100 টাকাও হতে পারে, কোনো সমস্যা নাই। তার মানে সেটা হবে স্বাধীন চলক, যে কোনো মান হতে পারে তার মান। কিন্তু দাম পরিবর্তন হলেই কেবলমাত্র চাহিদা পরিবর্তন হবে। দাম যদি পরিবর্তন না হয় তাহলে কখনোই চাহিদা পরিবর্তন হবে না। তার মানে এই যে চাহিদা কিউ চলকটা, এটা কার উপরে নির্ভর করতেছে? দামের উপরে নির্ভর করতেছে। দাম যদি বাড়ে তাহলে এটা পরিবর্তন হবে, দাম যদি কমে তাহলে এটা পরিবর্তন হবে। এই স্বাধীন চলকের যদি পরিবর্তন না হয় তাহলে কখনোই এই চলকটা পরিবর্তন হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে অধীন চলক। তো বোঝা গেছে স্বাধীন চলক কি আর অধীন চলক কি? মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, এই স্বাধীন চলক আর অধীন চলক থেকেই আসছে হলো অপেক্ষক। স্বাধীন চলক আর অধীন চলক থেকে আসছে অপেক্ষক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? স্বাধীন চলক যে কোনো মান গ্রহণ করতে পারে, আর অধীন চলক স্বাধীন চলকের উপরে নির্ভর করে। স্বাধীন চলকের মান চেঞ্জ হলে অধীন চলকের মান পরিবর্তন হয়।
স্বাধীন চলকের মান যদি বাড়ে তাহলে অধীন চলকের মান কি বাড়তেও পারে কমতেও পারে। বলতে পারি। তাহলে স্বাধীন চলকের মান বাড়লে অধীন চলকের মান বাড়বে না কমবে, সেটা স্বাধীন চলকের উপরে ডিপেন্ড করে এবং তাদের সম্পর্কের উপরে ডিপেন্ড করে। তাহলে স্বাধীন চলকের মান যদি বাড়ে সেই সাথে অধীন চলকের মান যদি কমে তাহলে স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্কটা কি বিপরীত। তাহলে এই যে স্বাধীন চলকের মান বাড়লো এই জন্য অধীন চলকের মান কি কমলো। তাহলে স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে একটা কি আছে সম্পর্ক আছে, যে একজন বাড়লে অন্যজন কমবে। তো এই যে সম্পর্কটাকে এই সম্পর্কটাকে বলা হয় অপেক্ষক। তাহলে কি বুঝলাম বলতো অপেক্ষক কি? স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক তাকে অপেক্ষক বলে। তাকে অপেক্ষক বলে। সেটা কি মানে তোমার হলো যে বিপরীত সম্পর্ক নাকি সমমুখী সম্পর্ক সেটা মানে ফ্যাক্ট না, সম্পর্ক থাকলেই সেটাকে আমরা বলবো অপেক্ষক। একটার মান বাড়লে অপরটার মান বাড়তেও পারে কমতেও পারে, অর্থাৎ যে কোনো সম্পর্কই থাকুক না কেন সেটাকে বলা হবে অপেক্ষক। তাহলে আমরা এক কথায় কি লিখবো অপেক্ষক বলতে? স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যকার সম্পর্ককেই বলা হয় অপেক্ষক। মনে থাকবে, এগুলো পরীক্ষায় আসে খুব বেশি ক এবং খতে। তাহলে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যকার সম্পর্ককে বলা হয় অপেক্ষক। মনে থাকবে? আচ্ছা, তাহলে এইবার আমরা দেখি যে চাহিদা অপেক্ষক তাহলে কি। এগুলো কিন্তু খাতায় লিখে রাখবা, চলক, স্বাধীন চলক, অধীন চলক, অপেক্ষক, চাহিদা অপেক্ষক। তাহলে এবার আমরা দেখি যে চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক কি? তো এই যে অপেক্ষক মানে কি বুঝলাম বলতো? দুটো চলকের মধ্যকার সম্পর্ক। তার মানে অপেক্ষক শব্দটার অর্থ হলো যে এখানে দুইটা চলকের মধ্যকার সম্পর্ক আছে, যে একটা চলক আরেকটা চলকের উপরে নির্ভর করে। এই অপেক্ষক শব্দের অর্থ হলো নির্ভরশীল। অপেক্ষক শব্দটার অর্থ কি? নির্ভরশীলতার সম্পর্ক, মানে নির্ভরশীল। এখন দেখো তো, তাহলে এটা এই যে এই শব্দটার মধ্যেই কিন্তু সংজ্ঞা আছে। চাহিদা অপেক্ষক সংজ্ঞা কিন্তু এই শব্দটার মধ্যেই আছে। কিভাবে দেখো তো, চাহিদা অপেক্ষক। আর অপেক্ষক বলতে আমি কি মানে কি বললাম বলতো? যে অপেক্ষক মানে হলো নির্ভরশীল। তাহলে চাহিদা অপেক্ষক না বলে আমি কি বলি যদি? যে চাহিদা নির্ভরশীল। কার উপর? চাহিদা নির্ভর করে কার উপর? দামের উপর। দেখো চাহিদা অপেক্ষক এই সংজ্ঞা এই যে এর মধ্যেই আছে, শব্দ দুটোর মধ্যেই আছে। চাহিদা অপেক্ষক মানে হলো নির্ভরশীল। তার মানে চাহিদা নির্ভরশীল কার উপর? দামের উপর। এই তিনটা শব্দ এখন সাজায় বলো। চাহিদা নির্ভরশীল দামের উপর, এই তিনটা শব্দকে সাজায় বলো চাহিদা অপেক্ষকের সংজ্ঞা। কিভাবে বলবো? দামের উপর চাহিদার নির্ভরশীলতাকে চাহিদা অপেক্ষক বলে। বোঝা গেছে? মনে থাকবে কি বলছি? চাহিদা অপেক্ষকের সংজ্ঞা কি বলছি বলো? চাহিদা অপেক্ষক বলে। এখন যত ধরনের অপেক্ষক থাক তুমি অ্যানসার করতে পারবা। এবার বলো তো যোগান অপেক্ষক কি? দামের উপর যোগানের নির্ভরশীলতাকে যোগান অপেক্ষক বলে। যোগান অপেক্ষক মানে যোগান নির্ভর করে কার উপর? দামের উপর। তাহলে দামের উপর যোগানের নির্ভরশীলতাকে যোগান অপেক্ষক বলে। এইবার তুমি বলো তো উৎপাদন অপেক্ষক কি? উৎপাদন অপেক্ষক কি বলো তো? উৎপাদন অপেক্ষক মানে উৎপাদন নির্ভরশীল। তো উৎপাদন নির্ভর করে কার উপর? উপকরণের উপর। ভেরি গুড। তাহলে এই কথাটাকে সাজিয়ে লিখবো। উপকরণের উপর উৎপাদনের নির্ভরশীলতাকে উৎপাদন অপেক্ষক বলে। মনে থাকবে? তাহলে এরকম যে কোনো অপেক্ষক যদি আসে সংজ্ঞা কি মুখস্থ করা লাগবে? আর মুখস্থ করা লাগবে না, তোমরা তো মুখস্থ করো বেশি শুধু। তাহলে যে কোনো সংজ্ঞায় আসুক না কেন শুধুমাত্র
চিন্তা করব যে ওইটা কার উপর নির্ভর করে, যার উপর নির্ভর করে তার সম্পর্কটাকেই সে অপেক্ষক বলে। তা আমি যদি বলি এখন উপযোগ অপেক্ষক কি, যদিও পড়াইনি, উপযোগ অপেক্ষক কি যদি আসে পরীক্ষায় কি লিখবা তাহলে? উপযোগ অপেক্ষক বলো তো। উপযোগ অপেক্ষক মানে উপযোগ নির্ভর করে, কার উপর নির্ভর করে? ভোগের উপর নাকি স্যার? ভোগের উপর। হ্যাঁ, এই তো, ভোগ না করলে কি উপযোগ পাবো? কোন দ্রব্য যদি না ভোগ করি তাহলে উপযোগ পাবো? পাবো না তো। তাহলে ভোগের উপর, তাহলে সংজ্ঞা বলো। ভোগের উপর নির্ভরশীল, ভোগের উপর উপযোগের নির্ভরশীলতাকে, ভোগের উপর উপযোগের নির্ভরশীলতাকে উপযোগ অপেক্ষক বলে। তাহলে এরকম এখন হাজারো অপেক্ষক যদি আসে লিখতে পারবে না? যে কোনো অপেক্ষক আসলেই লিখতে পারবে। আচ্ছা, এখন পরীক্ষায় আসে, আমরা তো স্বাধীন চলক বুঝলাম যে যার মান পরিবর্তনশীল বা যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে, আর যার মান স্বাধীন চলকের উপরে নির্ভর করে তাকে অধীন চলক বলে। এখন পরীক্ষায় আসে স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে পার্থক্য লিখো। লিখতে পারবে? স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে পার্থক্য পারবে না? পারবো স্যার। পারবে, গুড। তাহলে আমি একটু দেখাই দিই যে স্বাধীন চলক আর অধীন চলক। তো স্বাধীন চলক কি? যার মান পরিবর্তনশীল। প্রথম পার্থক্য সংজ্ঞাগত পার্থক্য, যার মান পরিবর্তনশীল বা যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে। আর অধীন চলক কি? যার মান স্বাধীন চলকের উপর নির্ভর করে তাকে অধীন চলক বলে। তাহলে স্বাধীন চলক কি? আরোপিত যে কোনো মান গ্রহণ করতে পারে, যে কোনো মান গ্রহণ করতে পারে, কিন্তু অধীন চলক যে কোনো মান গ্রহণ করতে পারে না। এ কি করে? এর মান কি হবে সেটা স্বাধীন চলকের উপর নির্ভর করে নির্ধারিত হয়। স্বাধীন চলকের মান যদি বাড়ে বা কমে তাহলে অধীন চলকের মান বাড়ে বা কমে। স্বাধীন চলকের মান যদি পরিবর্তন না হয় তাহলে অধীন চলকের মানও পরিবর্তন হয় না। মনে থাকবে? স্বাধীন চলক। আচ্ছা, এই সর্বশেষ পার্থক্যটা লেখার আগে আমি এইখানে একটা অপেক্ষক লিখি। এটার সাথে তোমরা পরিচিত? বলো তো এটা কি অপেক্ষক? চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক, গুড। এটা কি? চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ বি। আর এটা কি? দাম। তাহলে এই যে দাম এটা একটা চলক, আর এই যে চাহিদা এটাও একটা চলক। তাহলে এটা কোন চলক বলো তো? স্বাধীন চলক। ভেরি গুড। আর এটা কোন চলক? অধীন চলক। তাহলে একটা সমীকরণে বা একটা অপেক্ষকের সমান সমান চিহ্নের দুই পাশে দুই ধরনের চলক থাকে। এখন বলো তো কোন পাশে কোন ধরনের চলক থাকে? গুড। এই যে সমতা চিহ্নের ডান পাশে যতগুলো চলক থাক না কেন সবগুলোই হবে স্বাধীন চলক, আর সমতা চিহ্নের বাম পাশে যেই চলকটা থাকবে শুধুমাত্র সেই চলকটাই হবে অধীন চলক। মনে থাকবে? তাহলে এটা সর্বশেষ পার্থক্য লিখতে পারবে যে সমতা চিহ্নের বাম পাশে যে চলকটি থাকে সেটি হয়, বা কোনো অপেক্ষকের সমতা চিহ্নের বাম পাশে যে চলকটি থাকে সেটি অধীন চলক, আর ডান পাশে যে চলক থাকে সেটি হলো স্বাধীন চলক। এরপরে তুমি উদাহরণ হিসেবে লিখতে পারো যে স্বাধীন চলক কি? যে স্বাধীন চলক হলো দাম, আর অধীন চলক কি? যে অধীন চলক হলো চাহিদা এবং যোগান। এই উদাহরণ হিসেবে লিখতে পারো। 3-4টা পার্থক্য হয়ে গেল, পারা যাবে? তাহলে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে পার্থক্য যদি আসে তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি সময় পাবা 2 নম্বরের জন্য সময় পাবা প্রায় 3 মিনিট। এই 3 মিনিটে জয়টা পার্থক্য লিখো। তুমি যদি 3টা পার্থক্য লিখতে পারো 3টা লিখবা, 4টা পারলে 4টা লিখবা। আচ্ছা, এবার আরেকটা জিনিস জেনে নিই একটু। বলো তো ধ্রুবক কি? যে রাশির মান কোনো সময় পরিবর্তন হয় না। গুড। যার মান পরিবর্তন হয় না তাকে বলা হয় ধ্রুবক। তাহলে ধ্রুবক যেমন সংখ্যা যদি 5, এটা যদি স্বর্গেও যায় এর মান কত হবে? 5ই থাকবে। আচ্ছা, এরকম সংখ্যা। তারপরে এ, বি, সি, আলফা, বিটা এই চিহ্নগুলো দিয়ে সাধারণত ধ্রুবককে প্রকাশ করা হয়। মনে থাকবে? তাহলে যার মান
স্থির তাকে বলা হয় ধ্রুবক, অর্থাৎ যার মান কখনো পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। ধ্রুবকে সাধারণত এ বি সি বা সংখ্যা 2 3 5 7 আলফা বিটা এই রাশিগুলো দিয়ে প্রকাশ করা হয়। তো এবার তোমাদের পরীক্ষায় আসে যেটা, সেটা হলো চলক আর ধ্রুবকের পার্থক্য। চলক আর ধ্রুবকের পার্থক্য। তো চলক আর ধ্রুবকের পার্থক্য লিখতে পারবে? আচ্ছা, 1 নম্বর পার্থক্য কি? সংজ্ঞা। এরও 1 নম্বর পার্থক্য সংজ্ঞা। যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে, যার মান পরিবর্তন হয় না স্থির থাকে তাকে ধ্রুবক বলে। তো চলককে আমরা কি দিয়ে প্রকাশ করি? x y z। আর ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করি? যে 5 7 a b c ইত্যাদি রাশি দ্বারা প্রকাশ করা হয়। আর কি পার্থক্য লিখতে পারি আমরা? যে এই চলকের মান স্থান ভেদে সময় ভেদে পরিবর্তন হতে পারে, কিন্তু ধ্রুবকের মান স্থান কাল পাত্র ভেদে কখনো পরিবর্তন হয় না। এই 3টা পার্থক্য লিখে দিব, মনে থাকবে? যেগুলো মনে থাকবে না বা মনে থাকার সংশয় আছে সেগুলো খাতায় লিখে রাখবা। প্রয়োজনে পরে ভিডিও টার্ন করে করে দেখবা যে কি বলছি, সেগুলো একটু লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাও একটু চাহিদা অপেক্ষকটা দেখি। যে চাহিদা অপেক্ষক 10 - 2p। তুমি এটা তো জানলা যে এটা কি? স্বাধীন চলক। এটাকে আমরা কি বললাম? স্বাধীন চলক। এটাকে কি বললাম? অধীন চলক। এইটাকে কি বলে? অনেক সময় আসে এমসিকিউ, এটা কি? এই 10 সংখ্যাটা কি? এটাকে কি বলে বলো তো? জানো? এটাকে বলে ছেদক মান। এটাকে বলে ছেদক। ইংরেজি হলো ইন্টারসেপ্ট। ইংরেজি হলো ইন্টারসেপ্ট। তো ছেদক আসলে কি? তাহলে আমরা এই সংখ্যা থেকে যদি চাহিদা রেখা আঁকি, দেখো দাম যদি 0 হয় তাহলে চাহিদার পরিমাণ কত হবে এই অপেক্ষকটাতে বলো তো? দাম 0 হলে, দাম যদি 0 হয় তাহলে এই 2 * 0 মানে কি 0 হবে, তাহলে 10 হবে। তাহলে এইদিকে যদি আমি চাহিদার মান দেখাই, এইদিকে যদি দাম দেখাই, তাহলে দাম 0 কিন্তু চাহিদার মান হলো 10। ধরো চাহিদার মান 10 এখানে, তাহলে রেখাটা কি এখান থেকে উৎপত্তি হবে না? দাম 0 অবস্থায় চাহিদা এই যে এই অক্ষটাকে স্পর্শ করতেছে কোথায় বা ছেদ করতেছে কোথায়? এখানে না, এই যে 10 বিন্দুতে। তার মানে আমরা যখন চাহিদা রেখা আঁকবো তখন চাহিদা রেখাটা এই ভূমি অক্ষটাকে এই জায়গায় ছেদ করবে। এই জন্য এটাকে বলা হয় ছেদক বা ইন্টারসেপ্ট, মনে থাকবে? তাহলে এই যে চাহিদা অপেক্ষকে এই যে ধ্রুবক রাশিটা থাকে এককভাবে, এটাকে বলে ছেদক। তো এটা তো স্বাধীন চলক, বুঝলাম। তাহলে এই যে এখানে আছে -2, এইটা কি? -2টা কি জানো? এটা ঢাল। গুড, এই তো অনেক কিছু পড়ছো তোমরা, দেখছো? এটাকে বলে ঢাল। তাহলে চিহ্ন সহ এই সংখ্যাটাকে বলে ঢাল। তার মানে চাহিদা অপেক্ষকের ঢাল কত বলো তো? এই চাহিদা অপেক্ষকটির ঢাল কত? -2। আমি যদি বলি এই চাহিদা অপেক্ষকটির ঢাল কি রূপ? ঋণাত্মক। গুড, এই যে 2 এর সামনে মাইনাস আছে তাহলে ঢালটা হলো ঋণাত্মক, আর যদি প্লাস থাকে তাহলে ঢালটা হয় ধনাত্মক, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, কোন অপেক্ষকের ঢাল যদি মাইনাস হয় বা ঋণাত্মক হয় তাহলে সেই রেখাটা অবশ্যই কিরকম হবে? এরকম বাম থেকে ডানে নির্ণয় হবে। আর যদি কোন অপেক্ষকের ঢাল যদি প্লাস থাকে তাহলে সেই রেখাটা কিরকম হবে? এরকম বাম থেকে ডানে ঊর্ধ্বমুখী হবে। মনে থাকবে? তাহলে এই একটা অপেক্ষক দিয়ে তোমাকে এমসিকিউ দিতে পারে যে ডি কি, ঢাল কত, তোমার ছেদক মান কত, এগুলো দিতে পারে। বুঝা গেছে? তাহলে অপেক্ষক সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এবার আমরা একটু অপেক্ষক নির্ণয় করে কিভাবে বা সম্পর্ক কিভাবে নির্ণয় করা যায়, চাহিদা অপেক্ষক নির্ণয় কিভাবে করা যায় সেটা শিখবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, মনোযোগ সহকারে দেখবে। অপেক্ষক নির্ণয় 2 ভাবে আসে। অপেক্ষক নির্ণয় কয় ভাবে আসে? 2 ভাবে আসে। একটা হলো তালিকা থেকে। সেটা কি রকম? যে তোমার দাম দেওয়া আছে আর চাহিদার পরিমাণ দেওয়া আছে, এরকম একটা তালিকা দেওয়া থাকবে। সেই তালিকা থেকে তোমাকে অপেক্ষক নির্ণয় করতে বলবে যে দাম 20 টাকা, তোমার চাহিদা হলো 60 একক, দাম বেড়ে 40 টাকা হলো আর চাহিদা কমে
40 একক হলো। এটাই তোমার একটা উদ্দীপক থাকবে, তোমার বলবে যে এই উদ্দীপক হতে কি অপেক্ষক, চাহিদা অপেক্ষক নির্ণয় করো। তার মানে এখানে কি দেওয়া আছে যে দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ 60 একক, দাম যখন 40 টাকা তখন চাহিদার পরিমাণ 40 একক। এখান থেকে তোমাকে বলছে যে এখানে দাম এবং চাহিদার মধ্যে তো অবশ্যই একটা সম্পর্ক আছে, তাহলে সেই সম্পর্কটাকে আমরা কি বলি, অপেক্ষক, যখন গাণিতিকভাবে প্রকাশ করব। তাহলে সেই অপেক্ষকটা কি রকম, সেই অপেক্ষকটা নির্ণয় করো। তাহলে কিভাবে আমরা নির্ণয় করব? তাহলে দেখো যে চাহিদা অপেক্ষক নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখব। সূত্র কি, যে QD মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2। এটা তুমি QD লিখতে পারো, এটা শুধু Qও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি QD লিখো তাহলে QD, যদি শুধু Q লিখতে চাও তাহলে Qও লিখতে পারো। এই Q দিয়েই আসলে চাহিদাকে বোঝায়। তাহলে কি লিখবো, শুধু Q লিখবো নাকি QD লিখবো, বলো কোনটা লিখলে ভালো হবে? যে কোনো একটা লিখলে হবে। তাহলে আমরা প্রথমত QD লিখে করি, এরপরে যখন আরেকটা করব ওইটাতে শুধু Q লিখে করব, দেন দুটোই প্র্যাকটিস থাকবে, যেটা ইচ্ছা সেটাই করতে পারবো। তাহলে QD মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 সমান সমান P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। এটা হলো চাহিদা অপেক্ষক নির্ণয়ের সূত্র। তো এটা এভাবে থাকতে পারে, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে থাকে। সেটা কিভাবে, যে এরকমও থাকে যে QD মাইনাস Q1 ডিভাইডেড বাই P মাইনাস P1, আর Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই P1 মাইনাস P2, এভাবেও থাকতে পারে। MCQও থাকতে পারে যে চাহিদা অপেক্ষক নির্ণয়ের সূত্র কোনটি। তাহলে এটার সাথে এটার তফাৎ কি, কোনো তফাৎ আছে? তোমরা কি কোনো তফাৎ দেখতে পাচ্ছ? আছে, তফাৎ আছে একটা। সেটা হলো কি, যে দেখো এই যে এই রাশিটা P মাইনাস P1 এটা কিন্তু এই যে এখানে নিচে চলে আসছে, আর এখানে এই যে নিচে ছিল যে রাশিটা ওইটা কিন্তু এই পাশে এই উপরে চলে গেছে। তাহলে বইয়ে কোনো বইয়ে এভাবে আছে, কোনো বইয়ে এইভাবে আছে, যেটা থাকবে কেন তুমি একটা লিখলেই হলো। তারপর এখন এইটা এখানে আসবে আর এটা এখানে গেল কিভাবে, দেখো তো এই রাশিটা কি ভাগ আকারে আছে না এর সাথে? এটা যদি সমান সমানের এই পারে যায় তাহলে কি হবে, গুণ হবে না? গুণ মানে কি উপরে, এই যে উপরে হয়েছে, তার মানে এই পাশে নিচে আছে, এই পাশে উপরে হয়েছে। আর এই রাশিটা এই পাশে কি উপরে ছিল না, ওইটাকে যদি সমান সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে এটা কোথায় হবে, এখন নিচে হবে। এই জাস্ট, আর কিছু না। বোঝা গেছে? তাহলে এটা থাকলেও এটাও মনে রাখতে পারো তুমি, এটাও মনে রাখতে পারো, তোমার ইচ্ছা। তো কোনটা মনে রাখতে সুবিধা বলো তো, এইটা না এটা? আমার মনে হয় এইটা মনে রাখতে সুবিধা। কেন? আমি শুরু করব চাহিদা দিয়ে, তাহলে QD মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2, P মাইনাস P1 বাই P1 মাইনাস P2 ধারাবাহিক। যেখানে P গুলা লিখছি সব P গুলা একসাথে লিখছি, যেখানে Q লিখছি সবগুলা Q একসাথে লিখছি। এন্ড এজ ইউ উইশ, তুমি এটা মনে রাখতে পারো, তুমি এটাও মনে রাখতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই মনে রাখবা, সূত্র তুমি সেটাই লিখবা। ওকে, তাহলে এটা হলো আমার সেই সূত্র। এখন আমার যে তালিকা দেওয়া ছিল, এই যে তালিকা দেওয়া আছে এটা আমার উদ্দীপক। এখান থেকে যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে মানগুলো আমি কোনটা কোনটা দরকার সেই মানটা নিব। তাহলে এই যে দাম, এটা কি প্রথম দাম না 20 টাকা? তাহলে এইটাকে আমি কি বলবো, এটা যেহেতু প্রথম দাম তাহলে এটাকে আমি P1 বলবো। আচ্ছা, তাহলে দাম যখন প্রথম 20 টাকা তখন প্রথম চাহিদা, চাহিদা তখন কত, ওই দামের চাহিদা কত আর কি, অন্য চাহিদাটা নেওয়া যাবে না। দাম যখন এই দামটাকে যেহেতু P1 ধরছি বা এটাকে যেহেতু আমরা প্রথম দাম ধরছি তাহলে এটাকে প্রথম চাহিদাই ধরতে হবে। তাহলে দাম P1, চাহিদা তখন কত, সেটা হবে Q1 কত, 60 একক। এই দামটা তাহলে কি দ্বিতীয় দাম, তাহলে এটাকে আমি কি লিখবো, P2। P2 কত, 40। তাহলে দ্বিতীয় চাহিদা কত, বা ওই দামের চাহিদাটা কি হবে, Q2। তাহলে Q2 কত, Q2 40। বোঝা গেছে? তাহলে প্রথম দাম আর দ্বিতীয় দাম, তার মানে এটা P1 এটা P2, এটা প্রথম চাহিদা এটা দ্বিতীয় চাহিদা, এটা Q1 আর এটা হলো Q2। দেন এই মানগুলো আমরা এখন এই সমীকরণে বসাই দেব, এই অপেক্ষকটাতে বসাই দেব, দিলেই আমরা চাহিদা অপেক্ষক পেয়ে যাব। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য তোমাদের মনে রাখবে।
এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এরকম একটা সূচি থাকতে পারে তোমাদের, গতে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি পারে। তাহলে কিউডি তো চাহিদার পরিমাণ, এটার তো কোনো মান নাই, আছে? না স্যার, এটা থেকে গেল। আচ্ছা কিউ1 কত বলো তো? এই যে কিউ1 কত পেয়েছি? কিউ1 60, তাহলে এই যে কিউ1 এর জায়গায় 60 বসালাম, আর এটাও কি কিউ1, তো আমি এটার জায়গায় 60 বসালাম। এটা কি কিউ2, এটার জায়গায় কত বসাবো? 40। আচ্ছা এটা কি পি, এটার তো কোনো মান নাই, এটা থেকেই যাবে অপেক্ষকে। পি1 কত? 20, পি1 20, আর পি2 কত? 40। তাহলে মান বসানো শেষ। এখন যোগ বিয়োগ করি, তাহলে দেখি যোগ বিয়োগ করে কি পাই। কিউডি মাইনাস 60, উপরেরটা লিখলাম, এটা তো যোগ বিয়োগ করা যায় না। আচ্ছা নিচেরটা যোগ বিয়োগ করা যায়, 60 থেকে 40 যদি বাদ দেই কত থাকবে? 20। আচ্ছা এখানেও উপরেরটা যা ছিল ঠিক থাকলো, এই দুটো কি বিয়োগ করা যায়? 20 থেকে 40 বাদ দিলে কত হবে? -20। ওকে, ভেরি গুড। এই তো, তাহলে এই যে যোগ বিয়োগ যখন থাকবে তখন সংখ্যা দুটো আমরা কি করব? বিয়োগ করব। তো বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে সেটাই উত্তরের সামনে সেই চিহ্নটা দিতে হবে। আচ্ছা তাহলে এই যে সমান সমান, এই পাশে একটা ভগ্নাংশ, এই পাশেও কিন্তু ভগ্নাংশ, কিন্তু নিচে নিচে যদি একই রকম সংখ্যা থাকে, যোগ বিয়োগ আকারে যদি না থাকে, তাহলে এগুলো খুব সহজে কাটাকাটি করা যায়। এটা মনে রাখতে হবে যে সমান সমান, এই যে এটা সমান সমান, এটা ভগ্নাংশ, তাহলে উপরে উপরে কাটাকাটি করা যায়, নিচে নিচে কাটাকাটি করা যায় যদি একই সংখ্যা থাকে। তাহলে যোগ বিয়োগ আকারে থাকলে কিন্তু কাটাকাটি করা যাবে না। যদি এরকম একক সংখ্যা থেকে গুণ আকারে, তাহলে কাটাকাটি করা যাবে। তাহলে এইটা কাটাকাটি করা যায়, 20 একে 20, এটাও কি 20 একে 20। বুঝতে পারছো না? বুঝো নাই বলো তো এই কাটাকাটিটা? বুঝছি স্যার। ওকে, তাহলে দেখো এখন কি থাকলো? কিউডি মাইনাস 60, আর এর নিচে কি থাকলো? 1, আর এখানে কি থাকলো? পি মাইনাস 20, আর এর নিচে থাকলো -1। এইবার কি করব? আর গুণ করব। এই সমান সমানের দুই পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে আর গুণ করতে হয়। আর গুণ কি? যে এই পাশের নিচেরটার সাথে এই পাশের উপরেরটা গুণ, এই পাশের নিচের সাথে এই পাশের উপরের, আর এই পাশের উপরের সংখ্যার সাথে এই পাশের নিচের। এটা বুঝছো কিনা? এটাকে বলে আর গুণ। বলো। বলছিলেন নিচে যদি 20 না থাকে, যদি অন্য মানে দুইটা ভিন্ন সংখ্যা থাকে তাহলে কি বলতো? 20 না থাকে, যদি মনে করেন যে এক জায়গায় 10 এক জায়গায় 20 থাকে তাহলে? আচ্ছা বুঝাই দিই। ধরো এখানে 50 আছে, এখানে কিউ মাইনাস 20, এখানে পি মাইনাস 10, আর এখানে আছে 30। এটা কাটাকাটি করা যাবে, এটাও কাটাকাটি করা যাবে। কিভাবে? এখানে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়, এরকম একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। যেমন এটা 50 আর এটা 30, তাহলে 10 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি। 10 দিয়ে যদি 30 কে ভাগ করি তাহলে কত থাকবে? 3। 10 দিয়ে যদি 50 কে ভাগ করি তাহলে কত থাকবে? 5। তাহলে এখানে তখন 3 হবে, আর এখানে তখন 5 হবে। দেন আমরা আবার ওই আর গুণ করব, হয়ে গেল। হ্যাঁ, আগে যদি আর গুণ করি তাহলে কি কোনো সমস্যা? আগে আর গুণ করলে সমস্যা কি হবে? যে তোমার কিউডিটাকে এককভাবে রাখতে হবে ফাইনালি সমীকরণে, কিন্তু এইখানে যদি 20 সংখ্যাটা থেকে যায় আর ওটা যদি কিউডির সাথে গুণ করো তাহলে কিউডির সাথে কিন্তু 20 সংখ্যাটা থেকে যাচ্ছে, কিন্তু চাহিদা সমীকরণে কিউডি এর সাথে কোনো সংখ্যা থাকে না, এই জন্য কাটাকাটি করলে সুবিধা। যেমন কমে গেছে সংখ্যা, আছে 1 চলে আসছে, তো 1 হয়তো আসবে, দেন তোমার বের করাটা সুবিধা হবে। না হলে কি হবে? আর গুণ করেও করতে পারবে, দেন তোমাকে সবার শেষে কি করতে হবে? এই শুধু কিউডিটাকে এই পাশে রেখে বাকি সব রাশিগুলোকে ওপাশে পাঠিয়ে দিতে হবে, দিয়ে কিউডির সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে ওই পাশের সবগুলাকে ভাগ করে দিতে হবে। কোনো অসুবিধা নেই, করতেই পারো। আচ্ছা আমি এটা শেষ করি, ওটাও দেখাই দিব। আর গুণ করলে স্যার আমার কমন নিতে হবে। হ্যাঁ দেখাই দিচ্ছি, ওটাও দেখাই দিব। দেখো এটা কিভাবে হয় ওটাও দেখাই দিব। তাহলে এবার আর গুণ করি, তাহলে এটা তো 1, তাহলে এই 1 কি? এই যে এটার সাথে গুণ হবে, তাহলে 1 যদি p - 20 এর সাথে গুণ করি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 আর p - 20 এই গুণ করে দিলাম, এটা যা ছিল তাই থাকলো। এবার এইটার সাথে এটা গুণ হবে। এখন দেখো তো এটা কিন্তু -1, তাহলে -1 একবার এর সাথে গুণ হবে, -1 একবার এর সাথে গুণ হবে, দুজনের সাথে গুণ হবে। তো এইখানেও কিন্তু একই ভাবে গুণ হয়েছে, a1 একবার p এর সাথে, a1 একবার 20 এর সাথে, কিন্তু এটা কি +1, এই জন্য কোনো পরিবর্তনই হয় না। এখন দেখো
-1 যদি কিউডির সাথে গুণ করি তাহলে কি হবে? মাইনাস কিউডি। -1 আর -60 যদি গুণ করি তাহলে কি হবে? +60। বোঝা গেছে না? ওকে। অনেকে এই জিনিসটা বোঝো না, মানে এই জায়গাটাতে ভুল করো তোমরা। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হয়েছে কিনা আমি যখন করতে দিব তখন বুঝতে পারবো যে কার ক্লিয়ার হয়েছে আর কার ক্লিয়ার হয়নি। এবার দেখো, চাহিদা অপেক্ষকে শুধু কিউডিটা বাম পাশে থাকে, বাকি সবগুলোকে ডান পাশে রাখতে হয়। তাহলে কিউডিটাকে আমরা এই পাশে আনি আর বাকি এই পাশের সবগুলোকে ও পাশে পাঠাই দিই। তাহলে দেখো সমান সমান চিহ্ন দিলাম এখানে, মনে করো কিউডিটা সমান সমানের ডান পাশে আছে, এই পাশে আছে, তো ওইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কিউডি এখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে চিহ্ন। এই পাশে মাইনাসে আছে, জি স্যার। এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই পিটাকে এই পাশে নিয়ে যাবো। এই পিটা যদি এই পাশে যায় তাহলে কত হবে? মাইনাস কি? এই 20টাকে এই পাশে নিয়ে যাবো, এই 20টার পাশে কি আছে? মাইনাস। এই পাশে গেলে কি হবে? প্লাস। আর এই পাশে যে 60 সংখ্যাটা আছে ওটা এই পাশেই রেখে দিলাম, তাহলে ওর তো কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে দেখো কি করছি, এই পিটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসছি, প্লাস ছিল মাইনাস হয়েছে। 20টাকে সমান সমানের এই পাশে নিয়ে আসছি, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আর এই কিউডিটাকে সমান সমানের এই পাশে ছিল, সে এই পাশে আর নিয়ে আসছি, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। আর 60 এই পাশে ছিল, এই পাশেই আছে। তাহলে দেখো ফাইনালি কি থাকলো? এ পাশে কিউডি থাকলো। এই 60 আর 20 যোগ করলে কত হয়? 80। আর এই যে মাইনাস পি তারপরে লিখে দিলাম। এটাই ছিল আমাদের চাহিদা অপেক্ষক। বোঝা গেছে? তাহলে এই চাহিদা অপেক্ষকটি আসলে এগুলা পেয়েছিলাম। এটাই হলো আমাদের এই চাহিদা অপেক্ষক। বুঝতে পারছো? পারা যাবে? তাহলে এটা বাসায় প্র্যাকটিস করবে তোমরা। বাসায় তোমাদের যে বই আছে, বইয়ে দেখবা যে অনেকগুলো বিভিন্ন বোর্ডে কোশ্চিন আসছে এরকম সমীকরণ নির্ণয় করো। তাহলে সেই সমীকরণ থেকে বা সেই সমীকরণগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, পরে যেটা পারবা পারলা, আর যেটা পারবা না সেটা আমাকে বলবা, তা আমি আবার বোঝাই দেবো, অসুবিধা নেই। এখন তোমরা যেটা বলতেছিলা, দেখো যে যদি এটাই থাকতো, আমরা যদি গুণ করতাম আর তাহলে কি হইতো? তাহলে পারতাম কিনা? তবুও পারতাম। দেখো এই যে এই 20 এর সাথে গুণ করে দেবো, এই পাশের সাথে, এটা নিচে আছে, এই পাশের উপরের সাথে গুণ, এই যে আর গুণ। তাহলে 20 আর পি যদি গুণ করি তাহলে কত হবে? 20 পি। 20 আর মাইনাস 20 যদি গুণ করি তাহলে কত হবে? 400। এই মাইনাস 20 আর কিউবি যদি গুণ করি তাহলে কি হবে? মাইনাস 20 কিউবি। মাইনাস 20 আর মাইনাস 60 যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস কত হবে? 1200। এই যে 60 আর 20 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হলো, 20 আর 60 গুণ করলে 1200 হলো। এখন আমার কাজ কি? কিউডিটাকে এই পাশে আনবো, বাকি সবগুলোকে এই পাশে পাঠাই দেবো। তাহলে কিউডিটা এই পাশে আসলে কি হবে? প্লাস 20 কিউডি। এই 20 পি এই পাশে গেলে কি হবে? মাইনাস। এই 400 এই পাশে আসলে কি হবে? প্লাস। আর এই 1200 এই পাশে আছে, এই পাশেই রেখে দিলাম। ঠিক আছে? তাহলে দেখো 20 কিউডি, এটা কত? এটা পরে লিখি। 400 আর 1200 যোগ করলে কত হবে? 1600 মাইনাস 20 পি। এখন ফাইনালি কি বলছিলাম যে কিউডির সাথে কোনো সংখ্যা রাখা যাবে না। কিউডির সাথে কত আছে? 20। তাহলে আমরা এখন সবাইকে 20 দ্বারা ভাগ করে দেব। তাহলে এটাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে? শুধু কিউডি। 20 দিয়ে ভাগ করে দিলাম, এই যে মনে করো 20 দিয়ে যদি ভাগ করি 20 কেটে যাবে। বোঝা গেছে? তাহলে 20 দিয়ে ভাগ করে দিলাম, শুধু কিউডি থাকলো। 16 কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? এটাকে যদি 20 দিয়ে ভাগ করি কত থাকবে? 80। আচ্ছা, এটাকে যদি 20 দিয়ে ভাগ করি কত থাকবে? দেখো হয়েছে কিনা? এই যে যা পাইছিলাম এটাই হয়েছে। বোঝা গেছে? পারা যাবে? তাহলে যেভাবেই করো না কেন সেভাবেই হবে। তাহলে তুমি যদি কাটাকাটি না করতে পারো, তোমার মধ্যে যদি মনে হয় যে না ভুল হতে পারে কাটাকাটি করতে, তাহলে তুমি এইভাবে আর গুণ করে দিবা। গুণ করে দিয়ে সহগগুলোকে পাশে নিয়ে যাবা আর কিউডিটাকে পাশে নিয়ে আসবে। দেন কিউডির সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে সবাইকে ভাগ করে দিবা। ঠিক আছে? যদি ভাগ না করতে পারো, মনে করো তুমি ভাগ করতে পারতেছো না, তো আরো একটা কৌশল আছে। এই 20 দিয়ে সবাইকে ভাগ করতে হবে, তাই না?
জি স্যার। আচ্ছা, যেহেতু 20 দিয়ে ভাগ করতে হবে, তো এইখানে তো আর 20টা থাকবে না, এখানে তো 20টা কেটে যাবে, তাই না? এখানে কি থাকবে? শুধু কিউডি থাকবে। কিন্তু এখানে মনে করো তুমি ভাগ করতে পারতেছো না, এমন সংখ্যা আছে ভাগ করতে পারতেছো না, তাহলে তুমি এইভাবে 16/20 লিখে দিতে পারো। এইভাবে এই যে 20p/20 লিখে রাখতে পারো। এভাবেও যদি লিখে রাখো এটাও হবে উত্তর, কোনো অসুবিধা নেই, এটাও উত্তর রাখা যাবে। ঠিক আছে? তো এরকম সংখ্যা আসতেই পারে যে উপরে 50 আছে আর নিচে 20। তো উপরে যদি 50 হয় আর নিচে যদি 20 হয়, কাটাকাটি করা যাবে ভাগ করলে? মনে করো এটা উপরে 50 আর নিচে তোমার হলো 20, এটাকে কি করা ভাগ করা যায়? যায় না। তাহলে 50/20 আকারে রাখবো। আর তুমি যদি মনে করো যে না এই শূন্য আর এই শূন্য কাটা যায়, তার মানে 5/2 করা যায়, এটাও রাখতে পারো। অথবা 50/20ই তুমি রেখে দিতে পারো। তার মানে কাটাকাটি করে দিতেও পারো, ভাগ করে যেটা হয় সেটাও দিতে পারো, আর যা আছে তাই রাখতে পারো। পারা যাবে? কি পারবে কিনা বলো? পারবে তো? জি স্যার। শিওর? আচ্ছা, আর বেশিক্ষণ সময় নেবো না, আর মাত্র 5 মিনিট নিব। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে আরেকটা যে কৌশল আছে সেটা শিখিয়ে দিব, অর্থাৎ আরেকভাবে আছে সেটা বুঝাই দেবো। যেহেতু চাহিদা অপেক্ষক পড়তেছি, তো চাহিদা অপেক্ষক কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শেষ করে ফেলি। তো আরেকটা কিভাবে আসে? আরেকটা আসে এরকম যে একটা চাহিদা রেখা দেওয়া থাকবে তোমার, এরকম একটা চাহিদা রেখা দেওয়া থাকবে যে দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, দাম কমে 10 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে তোমার 30 একক হলো। এবার একটু ব্যতিক্রম নিলাম, ঠিক আছে? এইবার তোমাদের ওই যে কোশ্চেনগুলো ছিল যে ভাগ করলে করবো কিনা, কাটাকাটি হবে কিনা, সেগুলো এখানে সমাধান পাবো। একটু কঠিন মনে হবে, বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনবা, অবশ্যই বুঝতে পারবা। তাহলে আসবে কি যে এটাই তোমার উদ্দীপক, বলবে যে উদ্দীপকের আলোকে চাহিদা অপেক্ষক নির্ণয় করো। তো একটু আগে উদ্দীপক হিসেবে কি ছিল? একটা তালিকা ছিল। আর এখন উদ্দীপক হিসেবে কি আছে? একটা চাহিদা রেখা আছে, একটা চিত্র বা একটা চাহিদা রেখা আছে। এখান থেকে তোমাকে বলবে যে চাহিদা অপেক্ষকটা কিরকম ছিল সেটা নির্ণয় করো। তাহলে শুরুতেই আমরা লিখবো কি? আমরা জানি, কি জানি বলতো? এই যে আমরা কিউডি না লিখে শুধু কিউ লিখতে পারি, যে কিউ মাইনাস কিউ1 ডিভাইডেড বাই কিউ1 মাইনাস কিউ সমান সমান পি মাইনাস পি1 ডিভাইডেড বাই পি1 মাইনাস পি2। এটা আমরা জানি। ওকে, এখন দেখো তাহলে এখানে পি1 কত হবে বলো? পি1 10। আচ্ছা, এটাকে যদি তুমি পি1 ধরো, এইদিকে পি, ঠিক আছে, আর এইদিকে হলো কিউ, বলো পি1 কত? এটা পি1 ধরবে না এটা পি1 ধরবে? যে কোনোটাই ধরতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই। কোনটা ধরবো বলো? এটা পি1 ধরবো না এটা পি1 ধরবো? উপরেরটা P1 ধরে। আচ্ছা, ধরলাম এটাকে পি1 ধরলাম, মানে এটা প্রথম দাম ধরলাম। তাহলে প্রথম দাম কত ছিল? 20 টাকা, পি1 ধরলাম। তাহলে প্রথম দাম যখন 20 টাকা, তাহলে ওই দাম বরাবর চাহিদা কত ছিল? 10 টাকা। 10 টাকা। তাহলে দেখো তুমি কিন্তু এইটা P1 ধরছো, এইটা কিন্তু Q1 ধরা যাবে না। যেহেতু উপরেরটা P1 ধরছো, এই পাশেও শেষেরটা বা শেষের দিকেরটাকে Q1 ধরা যাবে না। P1 যেটাকে ধরবা, দেন ওইটাতে যেই চাহিদা থাকবে সেইটা হবে তোমার Q1। তার মানে তোমার দাম যখন 20 টাকা, সেটাকে তুমি P1 ধরলা। তাহলে দাম যখন 20 টাকা তখন তোমার চাহিদা কত? 10। এইটা হবে Q1। বোঝা গেছে? তুমি এইটাকে তাহলে কি ধরবো এবার? P2। P2 হলো 10। তাহলে দাম যখন তোমার 10 টাকা, অর্থাৎ P2 যখন 10, তখন তাহলে Q2 কত হবে? ওই দাম অনুযায়ী চাহিদা যেটা, সেটা হবে তোমার Q2। তাহলে Q2 কত? 30। বোঝা গেছে? আচ্ছা, তোমরা ভুলটা করো কোথায় দেখো? ভুল করো এটাই, যে এটা যদি তুমি P1 ধরো তখন এইটাকে Q1 ধরো। কেন? এটাও শুরুর প্রথম এটা, আর এদিক দিয়েও শুরু প্রথম এটা। এটাকে P1 ধরো আর এটাকে Q1 ধরো। দেখো উত্তর তো সুন্দর করে করে আসলা, কিন্তু নম্বর পাইলা না, নম্বর শূন্য। তখন আমার গত দিনের মতো সাবে গালাগালি করবা। অনেক সময় কিন্তু আমাদেরও ভুল হয়, বুঝছো? মানে আমরা খাতায় লিখি ভুল করে, স্যার হয়তো বা নম্বর দিতে চায়, কিন্তু আমরা কনফিডেন্সের সাথে অ্যান্সার ভুলটা করে আসলাম, মানে 100% কনফিডেন্সের সাথে ভুল অ্যান্সার করে আসলাম।
তাহলে আমি যদি এটাকে P1 ধরি তাহলে কখনোই এটাকে Q1 ধরা যাবে না। তো এটা P1, অর্থাৎ P1 যদি 10 হয় তাহলে Q1 কত হবে বলো তো? বুঝো নাই না এটা? Q1 হবে 30, হ্যাঁ, এটা যদি P1 হয় তাহলে এটা হবে তখন Q1। Q1 হবে 30। কেন? দাম যত তার সাথে চাহিদা যত সেটা হবে তার সাথে সম্পর্কিত। তার মানে এটা প্রথম দাম ধরলাম তাহলে এটা প্রথম চাহিদা হবে, আর এটা দ্বিতীয় দাম তাহলে এটা দ্বিতীয় চাহিদা। তাহলে দেখো এটা কিন্তু Q2 হবে তখন। আর তোমরা কি করো, এটাকে প্রথম দাম, এটা এখানে প্রথমে আছে, এটা প্রথম দাম, এটাকে P1 ধরো, এটা প্রথমে আছে চাহিদা, এটাকে তোমরা Q1 ধরো। তাহলে 100% কনফিডেন্সের সাথে ভুল অ্যান্সার হবে। মনে করবো যে আমি তো খুবই ভালো অ্যান্সার করে আসলাম কিন্তু আমাকে নম্বর দিল না, তখন এটা পুরোটাই অঙ্ক তোমার ঠিক থাকবে, অ্যান্সার ঠিকই আসবে, একটা মানে অ্যান্সার আসবে ভালো, কিন্তু আসলে ওইটা অপেক্ষক হবে না। বুঝতে পারছো? তাহলে কি করব, যেইটাকে আমি P1 ধরবো ওই বরাবর যে চাহিদা সেটা হবে Q1, যেটাকে P2 ধরবো ওর জন্য যে চাহিদা সেটা হবে Q2। এখন এই মানগুলো এখানে বসাবো। তাহলে দেখো বসাই, Q মাইনাস Q1 কত? 10, 10 মাইনাস 30, P মাইনাস P1, P1 কত? 20, 20 মাইনাস 10। ওকে, তাহলে 10 থেকে 30 বাদ দিলে কত থাকবে? মাইনাস 20। আর 20 থেকে 10 বাদ দিলে কত থাকবে? 10। এবার এই পাশে মাইনাস আর এই পাশে প্লাস আসছে, কোনো অসুবিধা নেই। কেন? আমরা ওই উপরের দামটাকে P1 ধরছি তাই। যদি নিচের দামটাকে P1 ধরতাম তাহলে এখানে মাইনাসটা আসতো, এটাতে কোনো সমস্যা নেই। এখন কি করব বলো? কাটাকাটি করবো। আচ্ছা, কাটাকাটি করলেও পারো, এটা 10 আর এটা 20, তো এটাকে যদি 10 দিয়ে কাটি কত হবে? 1, এটাকে 10 দিয়ে কাটলে কত হবে? 2। আচ্ছা, যদি কাটাকাটি না করি আর আগে গুণ করি আগেরটার মতো, হবে না? হবে। তো কোনটা আগে গুণ করব? আমরা এই দিক দিয়েও আগে গুণ করতে পারি, আবার এই দিক দিয়েও আগে গুণ করতে পারি, যেদিকে ইচ্ছা সেদিকেই গুণ করতে পারি। কোন দিকে গুণ করব আগে বলো? এদিকে গুণ করব নাকি এদিকে? কোনটা গুণ করব বলো? P এর দিকটা আগে গুণ করব নাকি Q এর দিকটা আগে গুণ করব? যে কোনটাই গুণ করতে পারো। এর আগেরটাতে কোনটা গুণ করছিলাম আগে বলো তো? এই পাশেরটা। তো একটা জিনিস মনে রাখবা, যদি মনে থাকে কখনো যে কোনোটা আগে গুণ করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তোমাদের মনে থাকে, মনে রাখবা একটা জিনিস, তাহলে 2 লাইন কম হবে অঙ্কটা। যে যেই দিকে মাইনাস আছে ওই দিকের সংখ্যাটা গুণ না করে যেই দিকে প্লাস আছে ওই দিকের সংখ্যাটা আগে গুণ করব, তাহলে তোমার অঙ্কটা 2 লাইন ছোট হবে, এই অঙ্কটা 2 লাইন ছোট হয়ে যাবে। আর যেদিকে মাইনাস আছে ওই সংখ্যাটার দিকেরটা যদি আগে গুণ করো তাহলে অঙ্কটা 2 লাইন বেশি হবে। তাহলে কোন দিকে আগে গুণ করব বলো? এর আগেরটা যদিও এই দিকে আগে গুণ করছিলাম, তাও এটা প্লাস না, তো এই দিকেটা আগে গুণ করব, তাহলে 2 লাইন কম হবে। তাহলে 10 আর Q যদি গুণ করি তাহলে 10Q, 10 আর 10 গুণ করলে কত হয়? 100, মাইনাস 20 আর P যদি গুণ করি মাইনাস 20P, মাইনাস 20 মাইনাস 20 গুণ করলে কি হয়ে যাবে? প্লাস 400, মাইনাস মাইনাসে প্লাস আর 20 20 এ 400। তাহলে 10Q রেখে দিলাম, এই 100 টাকা পাশে পাঠিয়ে দেব, 100 টাকা পাশে মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে? প্লাস, 20P এখানে মাইনাসে আছে আর এটা হলো প্লাস। তাহলে দেখো 10Q 100 আর 400 মিলে কত হয়? 500 আর মাইনাস 20P। এখন এই যে Q এর সাথে কি 10 রাখা যাবে না, তাহলে কি করতে হবে? সবাইকে 10 দিয়ে ভাগ করে দেব। তাহলে সবাইকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত থাকবে? Q। আর এটাকে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে? ক্যালকুলেটরে চাপে দিবা 500। এটাকে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে? এটাই ছিল আমার চাহিদা অপেক্ষক। এই বোঝা গেছে? পারা যাবে? তাহলে এই চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক নির্ণয় করো, এটা তোমাদের পরীক্ষার জন্য এবার ইম্পর্টেন্ট। তো এটা দুই ভাবে উদ্দীপক দিয়ে আসবে, একটা হয় রেখা থেকে আসবে, বলবে চাহিদা অপেক্ষক নির্ণয় করো, আর না হলে একটা তালিকা থেকে আসবে যে চাহিদা অপেক্ষক নির্ণয় করো। তো আজকের মতো এখানে শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।
পরবর্তী ক্লাস কালকে জানাই দেবো, কালকে ক্লাস নেব কিনা কালকে জানাই দেবো, 10টা 11টার মধ্যে জানাই দেবো সকালবেলা, মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ, অনেক রাত হয়ে গেছে।